যার নুন খাইলেন তার গুণও কিছুটা একটু গাইয়েন। যে রক্তের বিনিময়ে এই বিপ্লবটা সংগঠিত হলো, অন্তত এতটুকু আবেদন জানাই, বাজেট বক্তব্য যখন দিবেন তখন জুলাইয়ের শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী এই সন্তানদের, ছোট সন্তানদেরকে আপনারা দয়া করে ভুলে যেয়েন না। এদেরকে টেরর বলে আখ্যা দিয়েন না। অস্তিত্ব ভুলে গেলে নিজেদের অস্তিত্বই একসময় খুঁজে পাবেন না আপনারা। তরুণদের কথা যেহেতু আপনারা শোনেন নাই, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ববোধের জায়গা থেকে জুলাই বিপ্লবের বড় একজন স্টেক হিসেবে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব হচ্ছে তরুণদের কথাগুলো আপনাদের কর্ণকুহরে মিডিয়ার মাধ্যমে হোক আর স্মারকলিপি দিয়ে হোক, আমরা এই পেপারটি গোছালো অবস্থায় অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠাবো, যে এইটা হচ্ছে আমরা ভাবছি, আমাদের ভাবনাগুলো তোমরা কনসিডারে নিয়ে আগামীর বাজেট প্রস্তাবনাগুলো রেডি করো, যা আগামীর দিনে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা বাংলাদেশের চলছে, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এটাকে পাশ কাটিয়ে এক ধরনের পাক্ষিক এবং আধিপত্যবাদী একটা বাজেটারি সিস্টেম, মানিটারি সিস্টেম অথবা ফিসক্যাল পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসিগুলো ডেভেলপ করেছিল, তার এগেইনস্টে গিয়ে তোমরা একটু সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য একটা রোডম্যাপ তৈরি করতে পারো। আমাদের দেশে বর্তমানে যে ক্রাইসিসগুলো চলছে আমরা সেটাকে অ্যাড্রেস করতে চাই। আপনারা জানেন এই দেশে বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, যা শুরু হয়েছিল 2006 সাল থেকে, যার পিক আওয়ার চলছে 2009 সাল থেকে, চলবে 2030 সাল পর্যন্ত। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা এরপরে ডিক্লাইন হলে একটা রাষ্ট্রের ইকোনমিক রিকনস্ট্রাকশন করা ইটস সো মাচ ডিফিকাল্ট। এটা চায়নার ক্ষেত্রে তারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা পালন করেছে, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, এরা এই সুবিধা কাজে লাগানোর ফলে দে আর দ্য লিটল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। আজকে সুইডেনের দিকে তাকান, ডেনমার্কের দিকে তাকান, স্ক্যান্ডিনেভিয়ান বাল্টিক অঞ্চলগুলোর দিকে তাকান, দেখবেন তাদের ইকোনমিক গ্রোথ গুলো কোন স্তরে তারা নিয়ে গিয়েছে। তারা ইকোনমির 80 বছরের পরিকল্পনা করে, কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা চলে গেলে বাকি 80 বছর তার রাষ্ট্র কিভাবে চলবে, এরপরে মানে বৃদ্ধ ভাতাগুলো কিভাবে তারা দিবে, তার রাষ্ট্রের অন্যান্য অর্গানসগুলো কিভাবে চলবে, এই জিনিসগুলো একটা রাষ্ট্র তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে নিয়ে আসে। আর আমার দেশের যে ডেল্টা প্ল্যান, মেগা প্ল্যান এগুলো করা হয়েছে, এই প্ল্যানগুলোতে এত বেশি আরবিট্রারি এবং অ্যাগ্রিগেট ডেভেলপমেন্ট যেগুলো ধরা হয়েছে, আননেসেসারি এত বেশি ডেভেলপমেন্ট সেখানে ইনক্লুড করা হয়েছে, ইনকর্পোরেট করা হয়েছে, যা একটা দেশের জন্য বার্ডেন হয়ে গিয়েছে। তারা টানেল তৈরি করছে, তারা বিনা কারণে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ডেভেলপ করে রাখছে, যেই টানেলে এখন ভর্তুকি দেওয়া লাগে। বিদ্যুতের উৎপাদনের জন্য 24,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প তৈরি করে রাখছে, 16,000 মেগাওয়াট তারা কাজে লাগাতে পারে, 8,000 মেগাওয়াটের ক্যাপাসিটি চার্জ দিয়ে জনগণের উপরে ঋণের বোঝা তারা চাপিয়ে দিচ্ছে। আমাদের দেশে এখন যে ঋণের পরিমাণ, সেটা এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ডেপ্ট, এটা রেশিও হিসাব করলে হচ্ছে $177 বিলিয়ন। এটা হয়তো অর্থনীতিবিদরা বলে যে সমস্যা নাই, আমাদের মতো আন্ডার ডেভেলপ কান্ট্রির জন্য এগুলো আসলেই কোনো প্রবলেম না, 60% পর্যন্ত এগুলো টলারেবল। কিন্তু বাংলাদেশের মতো জায়গার বাজেটারি অ্যানালাইসিস করলে দেখা যায় এইগুলো ট্রেন্ড অ্যানালাইসিস হচ্ছে আপওয়ার্ড স্লোপিং, কন্টিনিউয়াসলি তারা আপওয়ার্ড হচ্ছে। এটা কোনো জিগজ্যাগ না বা বিজনেস সাইকেল না, যে এইবার হচ্ছে বাজেটে এটা রিকভারি করলাম, সামনে একটু বেশি আমি লোন নিলাম, এমন না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং এই বাজেটের যে পরিমাণে ঋণ করা হচ্ছে, সেই ঋণের যে সুদ দেয়া হচ্ছে, সেই সুদ এক্সট্রা বার্ডেন ক্রিয়েট করছে আলটিমেটলি এই দেশের মানুষের উপর। টোটালি সুদ দেওয়া হচ্ছে টোটাল বাজেটের 1/5% সুদ পরিশোধ করা হয়। 2026 সাল থেকে বাজেটের মূল যে টাকাটা সেটাও পরিশোধ করা, মানে ঋণ যেটা নিয়েছে সেই মূল টাকাও পরিশোধ করা শুরু করতে হবে। এই মূল টাকা আর সুদ পরিশোধ করতে গেলে সরকার ঘামিয়ে যাবে, এটা বলাই যায়। কারণ ধারাবাহিকভাবে তাকে আগামী 30 সাল পর্যন্ত $26 বিলিয়ন পর্যন্ত তাকে ঋণ পরিশোধ করতে হবে। সুদ তো আছেই তার সাথে। এই যে বিগেস্ট একটা ক্রাইসিস সামনে এই বাংলাদেশের জন্য আসছে। এরপরে তারা, আমি শুনতে পেয়েছি এক্সপেনশনারি ফাইন্যান্সিয়াল পলিসি, ফিসক্যাল পলিসি তারা নিচ্ছে বা মানিটারি পলিসি তারা নিচ্ছে, কিন্তু এর ইনফ্লেশন রেটগুলো কিভাবে অ্যাডজাস্ট করবে এই জিনিসগুলো তারা ভাবছে না। পারচেজিং পাওয়ার প্যারিটি কমে যাচ্ছে জনগণের। তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিন দিন বেকারত্বের পরিমাণ যেমন বাড়ছে, তেমনিভাবে মানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 6,40,00,000 মানুষ দে আর লিভিং বিলো দ্য পভার্টি লাইন। এই বিলো দ্য পভার্টি লাইনের মানুষগুলোকে তুলে নিয়ে আসার জন্য তারা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আন্ডারে কিছু কার্ড খেলা শুরু করছে। এই কার্ড খেলতে গিয়া তারা ওই যে এর আগে আলোচনায় আসছে, এত সিলি অ্যামাউন্টের কার্ড খেলছে যেগুলো দিয়ে একজন জনগণের, একজন মানুষের প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় অভাব পূরণ করা আদতেও সম্ভব না। এটা এক প্রকার ফাইজলামি করা জনগণের সাথে। সেটা করার জন্যই তারা এই বিভিন্ন ধরনের কার্ড, কৃষক কার্ড, এই সেই কার্ড দিয়ে মানুষ ভোলানোর জন্য প্রজেক্ট তারা নিয়েছে।
কিন্তু একদম বিগেস্ট বাজেটের সংস্থানটা কোথা থেকে হবে অর্থে? সেখানে 7 লক্ষ কোটি টাকা বাজেট ধরা হয়েছে এনবিআর থেকে, তারা এটা আয় করবে। অর্থাৎ এনবিআর থেকে প্রতি বছর যে লক্ষ্যমাত্রা ধরা হয় তার লক্ষ্যমাত্রা তারা কিন্তু অ্যাচিভ করতে পারে না। আমরা এখানে দেখছি এনবিআর এর ভ্যাট ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, সেখানে ভ্যাটের পরিমাণ যেমন বাড়ে, ইনকাম ট্যাক্সের উপরে এর প্রেশারটা পড়ছে, পরিবহন খাতের উপরে প্রেশারটা পড়ছে। সামগ্রিকভাবে জনগণের কাছ থেকে এই অর্থের একটা বার্ডেন তারা টেনে নিয়ে যাচ্ছে। আবার তারা যখন টাকার অভাব পড়ে 2 মাস আগেই তারা ওপেন মার্কেট অপারেশন করে ফেলে। ওপেন মার্কেট অপারেশনে তার কাছে টাকা নাই, জনগণের কাছ থেকে এবার টাকা নিতে হবে। ট্রেজারি বন্ডস আরো, এই বন্ডসের 1,10,000 কোটি টাকা কালেকশন করতে হবে। কার কাছ থেকে? জনগণের কাছ থেকে। সুদ একটু বাড়ায় দাও, এরপরে দিতে পারবো কিনা তো পরের বিষয়। 5টা ব্যাংক একসাথে করে দিয়েছে, জনগণকে টাকা দিতে পারছে না। তারা একটা হেড ধরে দিয়েছে যে এইগুলোর উপরে তারা টাকা জনগণ নিতে পারবে না। জনগণ টাকা জমা দিচ্ছে, তার টাকা ফেরত দিতে পারছে না। ব্যাংক থেকে ইন্টারনাল ডেপ্ট যে পরিমাণে নিয়েছে, ইন্টারনাল সোর্স থেকে এই ডেপ্টের পরিমাণ বর্তমান গভর্নমেন্টের প্রায় $100 বিলিয়ন কাছাকাছি, নিয়ার অ্যাবাউট $100 বিলিয়ন। এগুলো নিচ্ছে ব্যাংকিং খাত থেকে এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল সোর্সগুলো থেকে এই টাকাগুলো তারা নিচ্ছে। সুতরাং একটা দেশে ডেভেলপমেন্ট বাজেট